আমি এই কথাটাই জাতির সামনে রেখে গেলাম। আমি যে কথাটা বলি সে কথাটা এমনি বলি না। আওয়ামী লীগের সাথে কেন বলি, ভারতের সাথে অবশ্যই কোনো চুক্তি করে বিএনপি আসছে। তো দলীয় আনুগত্য অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই কারণে যে এখানে তো দলের বাইরে সাধারণত মনোনয়ন কাউকে দলগুলি দেয় না। এখানে কিন্তু অনেকেই আছেন যারা পরিবারের প্রতিনিধি, এখানে এমনও আছেন যার হয়তো বাবা মন্ত্রী অথবা শ্বশুর মন্ত্রী অথবা এরকম আছেন, অথবা অনেকে এসেছেন যে তাদের ব্যক্তি জীবনে দুর্ঘটনা রয়েছে, দলের জন্য হয়তো তার ভাই আত্মত্যাগ করেছেন, বোন আসন পেয়েছেন, হয়তো স্বামী আত্মত্যাগ করেছেন, স্ত্রী পেয়েছেন। এবং এখানে আমরা আজকে শুনেছি যেটা যে একজন উপস্থাপক বাংলাদেশের টেলিভিশনের, তার স্ত্রীও মনোনয়ন পেয়েছেন। তো নানান ইকুয়েশন আছে বলে আমার ধারণা। তবে যদি আমাকে প্রশ্ন করেন যে এই আসনগুলির মধ্যে দিয়ে নারী কি আসলে ক্ষমতায়িত হয় কিনা, আসলে হয় না। এই জন্য হয় না যে এখানে যে মনোনয়ন পদ্ধতি, মনোনয়নের বিষয়ে যারা সিদ্ধান্ত নেন, যে পদ্ধতিতে এই মনোনয়নগুলি উপরে উঠে আসে, সবখানেই এক ধরনের প্রভাব আছে, একটা প্রভাবিত সিদ্ধান্ত। এবং এখানে দলের প্রভাব আছে, পুরুষতন্ত্রের প্রভাব আছে। পুরুষতন্ত্র শব্দটা যদি আমার খুব একটা পছন্দ না, কিন্তু পুরুষদের অনেক প্রভাব আছে, ক্ষমতাবানদের প্রভাব আছে, সম্পর্কের প্রভাব আছে। ফলে এইভাবে নির্বাচিত হয়। সবসময় যে যোগ্যতা বিচার করে শ্রেষ্ঠ নারীদেরকে এখানে মনোনীত করা হয়, ব্যাপারটা ঠিক না। আমরা দেখলাম যে 11 দলীয় জোটের পক্ষ থেকে জুলাই শহীদ পরিবারের এক সদস্যকেও মনোনয়ন দেওয়া হয়েছে। এই বিষয়টিকে কিভাবে দেখছেন? না, এটা তারা দিতে পারেন ওই একই পদ্ধতিতেই। সব দলই তো তাদের কিছু ক্রাইটেরিয়া আছে, সেইভাবে তারা তাদেরকে মনোনীত করেন। যেমন এনসিপিও দুজনকে মনোনয়ন দিয়েছে, তার মধ্যে তাদের যে নারী শক্তি বলে যে নারী দল আছে, তার সভাপতি এবং সম্ভবত সচিবকে তারা মনোনয়ন দিয়েছে। আবার সচিব ইলেকশন করেছিলেন, কিন্তু ইলেকশন থেকে বসে যেতে বাধ্য হয়েছিলেন আপোষের কারণে। তো অনেকেই বলছেন যে ওই আপোষ করার কারণেই তাকেই এমপি পদটা দেওয়া হবে, এটা আগেই প্রস্তাব করা হয়েছিল তাকে। এবং এই আসনটা কিন্তু আসলে এনসিপির আসন না, এইটা এনসিপির অনুরোধে জামাতের আসন থেকে একটা আসন ছেড়ে দেওয়া হয়েছে আসলে। কারণ এনসিপি একটা আসন পাওয়ার কথা, সেখানে দুইটা আসন এনসিপি পেয়েছে। এর কারণ হচ্ছে ওই যে তিনি বসে গিয়েছিলেন, সেই কারণে। তো অনেক কারণ রয়েছে আসলে। তবে কোনো জায়গা থেকে যে একেবারে উপযুক্ত নারীদেরকেই পদায়িত করা হয় বা এখানে মনোনীত করা হয়, বিষয়টা ঠিক না। তবে এখানে অনেক নারী রয়েছেন যারা সরাসরি রাজনীতি করেছেন, যাদের সরাসরি ইলেকশন করার যোগ্যতাও ছিল। যেমন আপনি যদি বলেন রানু, আর্লি, হেলেন জেরিন খান, নিরুফার চৌধুরী মনি, এরকম অনেকে আছেন যারা দীর্ঘদিন বিএনপির জন্য কাজ করেছেন। এরকম যারা, তাদের বেলায় কিন্তু আসলে আমার এই মন্তব্যটা না। তারা দীর্ঘদিন ধরে রাজনীতি করেছেন, তারা কিন্তু সরাসরি এমপি পদে ইলেকশন করারও অনেকে যোগ্যতা রাখেন। তো এরা যদি মনোনীত হন, এতে কোনো অসুবিধা নাই। কিন্তু এখানে আবার এমন অনেকেই আছেন যারা নানান ইকুয়েশনের মধ্যে দিয়ে এসেছেন, সেইগুলি প্রভাবিত আসলে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার আব্দুল নূর তুষার। ব্যারিস্টার শাহরিয়ার কবির, এই যে সংরক্ষিত নারী আসন, সেটি কি রাজনীতিতে নারীর সত্যিকার অর্থে প্রতিনিধিত্ব নিশ্চিত করে, নাকি শুধুই রাজনৈতিক বন্টন? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আপনার টিভির সমস্ত দর্শকদেরকে সালাম শুভেচ্ছা এবং আপনাদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। তুষার ভাই যা বলছেন এর সাথে অ্যাড করা ছাড়া দ্বিমত করার কিছু নেই। সেই জন্য বললাম এইভাবে নারীর ক্ষমতায়ন জীবনেও হয় না। এটা অনেকটা কি, মানে শুনতে খুব খারাপ শোনালেও এটাই সত্য। এটা দয়ার উপর, আপনি কে কতখানি চাটুকারিতা করলেন, কে কতখানি কি করলেন, দলের প্রধানকে ম্যানেজ করলেন, তার উপর নির্ভর করে। কেন এই কথাটা বললাম, আপনি একটা জিনিস বলেন, ভাই যে কথাটা বলে ইয়ার কথাই বলি। একজন উপস্থাপক, তার ওয়াইফ এমপি হবেন, এটা কোনো যোগ্যতা হতে পারে? এবার আর তার নিজস্ব যোগ্যতা আছে। হ্যাঁ, মানে আমি একটা উদাহরণ হিসাবে দিলাম, নট স্পেসিফিক তাকে বলতেছি না। তার চেয়েও তো ডেভোটেড কর্মী তো মাঠে ছিল। আজকে বাংলাদেশ জামাত ইসলাম তার আসন অনুপাতে এনসিপির একটা পাওয়ার কথা, আর 13টার মধ্যে 12টা পাওয়ার কথা জামাত ইসলামের। জামাত ইসলাম 8 জনকে দিচ্ছেন, তার মধ্যে সক্রিয় জামাত ইসলাম, মানে একদম মানে ডেভোটেড জামাত ইসলাম করেন এরকম আমি দেখলাম যে 4 থেকে 5 জন। যেমন ইঞ্জিনিয়ার মারদিয়া, উনি কিন্তু সেরকম কোনো গুরুত্বপূর্ণ পদে নাই, বাট সে দেখেন যে এই টিভিতে বিভিন্ন সেমিনারে সে যেভাবে দেশটাকে প্রেজেন্ট করে, সো মনে হয়েছে তাকে নিয়ে গেলে ভালো করবে। তারপর ধরে নেন জাকপার যিনি সম্মানিত সভানেত্রী ব্যারিস্টার তাসমিয়া প্রধান, ওনাদের কিন্তু দলের কেউ নাই। 11 দলের তরফ থেকে তার কিন্তু ওখানে পাওয়ার কথা না, কিন্তু জামাত ইসলাম ওনাকেও দিলেন। এবার আসেন এনসিপির কথা। ডক্টর মিতু তার যে ঝালকাঠির আসন থেকে দাঁড়াইছিলেন এবং 11 দলের 30টা আসন কিন্তু দিয়ে দেওয়া হলো কাকে? এনসিপিকে। সে 30টা থেকে কমিয়ে কিন্তু 29টা হয়নি।
সেই 30টার মধ্যে কিন্তু মিতু ছিল না। মিতুকে যেখানে দেওয়া হয়েছিল সেই 30টা কিন্তু 30টাই এনসিপির ছিল। তারপরও বাংলাদেশ জামাত ইসলাম যেহেতু মিতু ওখান থেকে সম্ভাবনাময় ছিলেন, সো ঠিক আছে মিতুকে দেওয়া হোক। মিতুর এই সিটটা কিন্তু জামাত ইসলাম থেকে দিলেন, এনসিপির থেকে না। আর এনসিপির থেকে একটা দেওয়া হলো, সেটাও আমার মানে আই ফিল প্রাউড। ও সরাসরি জুলাই মানে কি বলবো জুলাইয়ের যোদ্ধা এবং এই মেয়েটার অনন্য দান। সো ওকেও যে দেওয়া হয়েছে এনসিপির পক্ষ থেকে, সেজন্য এনসিপির ধন্যবাদ পাওয়ার যোগ্য। কিন্তু এখন এই যে জামায়াতের তরফ থেকে একটি আসন ছেড়ে দেওয়া হলো, একটু জানতে চাই একটা না সেটি কি- চারটা, মানে আরো একটা, জামায়াতের একটি তো ছেড়ে দেওয়া হয়েছে, জামাতের একটা না, জামাত 4টা, 8টা নিল না, টোটাল 13টা, তাহলে 5টা ছেড়ে দেওয়া হলো। এখানে পাওয়ার কথা হচ্ছে জামাতের 12টা, একটা পাবে এনসিপি, কারণ 6টা হচ্ছে এনসিপি আর হচ্ছে জামাত হচ্ছে 68টা থেকে, সেখানে জামাত ছেড়ে দিল কিন্তু 5টা। এবং আজকে জাবেরের মা, শহীদ জাবেরের মা, সে জাবের হচ্ছে দ্বিতীয় ছোট বাচ্চা, সবচেয়ে যে ছোট বাচ্চা 4 বছর, জাবেরের বয়স 6 বছর। সো জাবের হচ্ছে উত্তরাতে যে এই হাত জাগিয়ে এইভাবে বলেছিল যে জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব কোন ঘোড়ার ডিম, এবং ওই অবস্থাতেই ও শাহাদাত বরণ করেন। সো এই যে জুলাইকে ধারণ করা, এই ধারণ করার মনোভাব, আমি খুব ব্যথিত হই যখন দেখি আওয়ামী লীগের পরিবেশ বিষয়ক সম্পাদক সুবর্ণা ঠাকুরকে বিএনপি মনোনয়ন দেয়। আমি যে বারবার বলে আসতেছি যে আওয়ামী লীগ পুনর্বাসন করার দরকার নাই, বিএনপি আওয়ামী লীগ হয়ে যাবে। দেখেন এই কয়টা নারী সিট, এর মধ্যে কি একটা যোগ্য নারী নাই? সেজন্য আওয়ামী লীগের পরিবেশ বিষয়ক সম্পাদক সুবর্ণা ঠাকুরকে এমপি হিসাবে মনোনয়ন দিতে হবে। আমি এই কথাটাই জাতির সামনে রেখে গেলাম। আমি যে কথাটা বলি সে কথাটা এমনি বলি না। আওয়ামী লীগের সাথে কেন বলি, ভারতের সাথে অবশ্যই কোনো চুক্তি করে বিএনপি আসছে। আর সেখানে একটু প্রশ্ন রাখতে চাই ব্যারিস্টার শাহরিয়ার জি, কবির, এই যে আপনি বলছিলেন যে জামায়াত 5টি আসন ছেড়ে দিয়েছে, সেটা কি আসলে জামায়াতের নিজ দলে নারী নেতৃত্বের সংকট নাকি জোট সঙ্গীদের সন্তুষ্ট করার জন্য? আচ্ছা, এর উত্তরটা হচ্ছে 91 সাল 2000 সাল 2000 সালে কিন্তু দেখেন, আজকে সম্মানিত আমিরে জামাত বলছে কোনো নেতার ওয়াইফকে নমিনেশন দেওয়া হবে না, এবং যারা পরাজিত হয়েছে তাদেরও দেওয়া হবে না। এবং ত্রয়োদশ নির্বাচনে কোনো নারীকে জামায়াত ইসলামী মনোনয়ন দেয়নি। না, সেটা আরেকটা প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর দিচ্ছি। প্রথম জিনিস হচ্ছে যে জামাত ইসলামে একটা নারী উইংস আছে, এবং সেটা এত শক্তিশালী যে 42% সেই আমার বোনেরা সবাই হচ্ছে চাকরিজীবী। যে টোটাল যে আমাদের মহিলা জামাত আছেন তার 42% হচ্ছে, এবং সেখানে বোধহয় প্রফেসরের সংখ্যা বোধহয় 1000-এর উপরে আছে। সো এরকম একটা সংগঠনে এই 12 জন দিতে পারবেন না, আর ডাক্তার বোধহয় গুণে শেষ করা যাবে না। আর আপনারা জানেন সম্মানিত আমিরে জামাতের স্ত্রী একসময় এমপি ছিলেন, তিনিও ডাক্তার, তাই কিন্তু দেননি। সো মুখ দেখে চেহারা দেখে জামাত ইসলাম দিছেন, এই কথাটা এবারের বেলায় আমি মনে করি যে ঠিক না। আর যেই জিনিসটা আপনি বললেন যে হ্যাঁ জামাত ইসলাম নারী অবশ্যই দেওয়া উচিত ছিল, কি দেওয়া উচিত ছিল নারী এই 5% যে দেওয়ার, হ্যাঁ সেই 5% তারা দিতে ব্যর্থ হয়েছে, খালি তারা না বিএনপিও দিতে ব্যর্থ হয়েছে। সো বিএনপি ভুল করছে বলে জামাত ইসলাম ভুল করবে তা না, তবে জামাত ইসলামের উচিত সামনে এই 5% জুলাইটাকে যদি বাস্তবায়ন হতো তাহলে আরও ভালো হতো। আর জুলাই যেহেতু বাস্তবায়ন হয় নাই, সেহেতু জামাত ইসলামের অবশ্যই আমার ব্যক্তিগত অভিমত যে সামনে এই 5% তাদেরকে দেওয়া উচিত। 5% না, এটাকে বাড়িয়ে 10% দেওয়া উচিত। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে রাজনৈতিক দলগুলো নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে কতটা আন্তরিক? আন্তরিক না। আন্তরিক হলে জুলাই সনদ বাস্তবায়ন করতে আজকে 100টা নারী যাইত। এই জুলাই সনদে আছে কি 100টা, সংবিধানের 65 সংশোধন হয়ে যাবে, হয়ে এই সিট সংখ্যা হয়ে যাবে 100টা। এবং সবচেয়ে বড় কথা, এটাতে কিন্তু বিএনপি কোনো অপোজ করেনি, বিএনপি এখানে নোট অফ ডিসেন্ট দেয়নি। তাহলে জুলাই সনদটা যদি বাস্তবায়ন হতো আজকে সবচেয়ে বেশি সিট কে পাইতো? আমি তো সবসময় বলি জুলাই সনদটা বাস্তবায়নে সবচেয়ে বেশি লাভবান হতেন জনাব প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপি, কারণ আজকে তার দল পাইতো ডবল, আজকে যা পাইছে তারও ডবল পাইতো 100টা। কিন্তু ওনারা কেন, কি জন্যে, কি ইশারায় জুলাইকে মানে ওন করতে চাচ্ছেন না? এবং দেখেন এতগুলো নারীর মধ্যে একজনকে দেখান তো জুলাইয়ের সাথে সরাসরি, তাদের দাবি অনুযায়ী না, তারাও সত্যি কথা, বিএনপিরও তো অনেক শহীদ হয়েছে, তো পারতেন না কোনো শহীদের মাকে, পারতেন না কোনো আহত যোদ্ধা বোনকে দিতে? সেটা কিন্তু তারা দেননি। সো আমার কাছে যেটা মনে হয়, এই নারীর যে প্রকৃত ক্ষমতায়ন এটা এখনো মুখে মুখে আছে। এদেশে নারীকে যদি আপনি মেইন স্ট্রিমে এবং এইভাবে নির্বাচিত করার মাধ্যমে সংসদে না নিয়ে আসেন, এই সংরক্ষিত মাধ্যমে নিয়ে আসেন,
এই দয়ার মাধ্যমে নিয়ে আসেন, তাহলে আমার মা বোনকে কোনোদিনই সেই সম্মান কিন্তু দেওয়া ব্যারিস্টার হবে না। শাহরিয়ার কবির, বর্তমান সময়ে জুলাই সনদ বাস্তবায়নের মূল বাধাটা আসলে কোথায়? জুলাই সনদ বাস্তবায়নে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে এমন অভিযোগ তুলে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আজকে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি আমরা। তাহলে কি ষড়যন্ত্র তত্ত্বের আড়ালে আটকে আছে জুলাই সনদ বাস্তবায়ন? প্রশ্নটি রাখছি আপনার কাছে, বিরতি নিয়ে ফিরছি। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে একটা বিরতি দিচ্ছি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, দেখছেন নিউজ 24 নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে আড়াই সেল স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। ব্যারিস্টার শাহরিয়ার কবির যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, প্রধানমন্ত্রী তারেক রহমান বললেন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি আমরা। এবং তিনি আরো বলেছেন, খেয়াল করে দেখবেন যারা এই সংস্কার করে জনগণকে বিভ্রান্ত করতে চাচ্ছে, জুলাই সনদ সম্পর্কে বিভ্রান্ত করতে চাচ্ছে, তারা কিন্তু নারীর স্বাধীনতা অথবা নারীর উন্নয়ন নিয়ে কোনো কথা বলে না। তাহলে কি জুলাই সনদ বাস্তবায়ন ষড়যন্ত্রের আড়ালে আটকে আছে? যিনি মাননীয় প্রধানমন্ত্রী, উনি যদি 5% নারীকে দিতেন তাহলে ওনার এই কথাটা মানাতো। উনিও তো দেননি। হ্যাঁ, উনি দিছেন, অন্যরা দেয়নি, উনি হয়তো দিছেন। কিন্তু কথা হলো নারীর ক্ষমতায়নের জন্য তিনি যদি জুলাই সনদ আজকে বাস্তবায়ন করে 100 আসনে যদি দিতেন, তাহলে বোঝা যেত হ্যাঁ, তাহলে জুলাই সনদ যখন বলতেছেন অক্ষরে অক্ষরে পালন করবেন এবং দাড়ি কমা সেলিকলম দিয়ে করবেন। কিন্তু এখন পর্যন্ত কি বলছেন এই ডেডলাইন? না। জুলাই সনদের নিয়ে ঠিক আছে, সংবিধান সংস্কার কমিশনের কথা তিনি নিজেই বলছেন তার ইশতেহারে, সেই ইশতেহার তিনি মানতেছেন না। আজকে আমি তো দেখালাম যে যতজনকে দিচ্ছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম আপনি দেখান তো যে বিএনপির বাইরে, মানে জামাত ইসলাম যেমন করে দেখায় দিলাম যে বিএনপির বাইরে অন্য কাকে দিছে। বিএনপি তো তারও দল আছে, 12 দলীয় ঐক্যজোট আছে, 12 দলীয় ঐক্যজোট থেকে কাউকে দিচ্ছেন না। তাহলে আজকে উনি যাদেরকে দিলেন বা যেভাবে দিলেন, এইজনকে দিবেন, তাহলে আপনি এতগুলো নমিনেশন দিলেন কেন? আপনার তো সেট আছে আমি এই লোককে দিব। তাহলে এই নমিনেশনের যে নমিনেশনে যে ট্রেন্ড করে এই নমিনেশন বিক্রি করলেন, এটা করার কি ধারণা? এটার নাম ডেমোক্রেসি? ওখানে কি কোনো ভোটের ব্যবস্থা আছে? ওখানে কি কোনো আপনি ক্যাটাগরি ফিক্স করে দিয়েছেন এই ক্যাটাগরি ফিল আপ করতে পারলে সে এমপি হবে? না, এখানে কি ওয়ান ম্যান শো। জনাব তারেক রহমান, জনাব প্রধানমন্ত্রী যিনি বলবেন, যাকে পছন্দ করবেন তাই, এর বাইরে বলার আর কারো কোনো শক্তি নেই। আব্বাস সাহেবের ওয়াইফকে কি দিচ্ছেন? না। সো এই জন্যে বললাম যে এখানে আপনার ওই গণতন্ত্র যদি নিজে প্র্যাকটিস না করেন, আর একজনকে কতখানি বলবেন জানি না। আর জুলাই সনদের মধ্যে যারা জুলাই সনদ বলতেছে, তারা এই কারণেই বলতেছে তারা সত্যিকার নারীর ক্ষমতায়নে বিশ্বাস করে। কারণ জুলাই সনদ যদি বাস্তবায়ন হয়ে যায়, তখন তো আর কোনো কি দ্যাট উইড বি ম্যান্ডেটরি অবলিগেশন। প্রধানমন্ত্রী কিন্তু আরো প্রশ্ন রেখেছে, দেশ ছেড়ে পালানো স্বৈরাচারের ভূত কি বিরোধী দলের ঘাড়ে সওয়ার হয়েছে কিনা। তিনি বলেছেন, মহান মুক্তিযুদ্ধের সময় যারা দেশের মানুষকে বিভ্রান্ত করেছিল, তারাই ফের ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করতে নতুন করে বিভ্রান্তি ছড়াচ্ছে। মুক্তিযুদ্ধের সময় তারা বিভ্রান্তি সৃষ্টি করেছে, 86 সালের নির্বাচনে তারা দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে, 96 সালেও তারা স্বৈরাচারকে সাথে নিয়ে দেশের মানুষকে বিভ্রান্ত করেছিল, 2008 সালে 111 সরকারের সাথেও জোট বেঁধে গণতন্ত্রের বিরোধী শক্তি সহযোগী হয়েছিল। কি বলবেন? বিশাল বড় প্রশ্ন, উত্তরও বিশাল হয়ে যাবে, কিন্তু কথা হলো এই শর্ট সময়ের মধ্যে একটা একটা করে বলি। 71 নিয়ে উনি যে কথা বললেন, তাহলে উনি ওনার বাবার চিন্তাকে অস্বীকার করেন। কারণ উনি ওনার বাবা তাহলে শাহিজুর রহমান সাহেবকে প্রথম প্রধানমন্ত্রী বানানা, মুসলিম লীগকে বিএনপির মধ্যে নেওয়া। আজকে এই আপনি বোধহয় দেখছেন লিস্টার প্রথমে কার নাম আছে জানেন? এই মহিলা এমপিদের প্রথমে রশেদ খান মেননের বোনের নাম আছে। ওনার বাবাকে ছিল জানেন? পাকিস্তান আমলে ডিপুটি স্পিকার ছিলেন এবং তিনি পাকিস্তান বিরোধিতা করছেন এবং তিনি চিৎকার করে বলছেন, ঘোষণা দিয়েছিলেন যে শেখের মাথার মূল্যে কেউ যদি নিয়ে এসে দিতে পারে। এই রাশেদ খান মেননের বাবা চিটাগাংয়ের জনসভায় ঘোষণা দিয়েছিলেন যে শেখ মুজিবের মাথা যদি কেউ নিয়ে এসে দিতে পারে তাকে এত টাকা দেওয়া হবে। সেই জাহানার আপাই কিন্তু তার লিস্টের 1 নম্বর আছে। সো এই ধরনের বিতর্কিত 86 সালের কথা বলেন, 86 সালে এরশাদ সাহেব কয়টা আসন পাইছিলেন? 152 না 53? সেলিমা, সরি, আই বেগ অ্যাপোলজি ভাই, থ্যাংক ইউ। সো এই যে 86 সালে যদি সেই সময় বিএনপি আসতো, এরশাদ সাহেব কি থাকতে পারতো? ধরে নিলাম জামাত ইসলাম খুব খারাপ, তাহলে আপনি আবার 90 সালে আপনার মা 3 দলীয় ঐক্যজোট করলেন, সেই জামাতের সাথেই করলেন। এই জামাতেরই সমর্থন নিয়ে সেই সময় আপনি ক্ষমতায় গেলেন। না হলে জামাত যদি আওয়ামী লীগকে সমর্থন দিত, আওয়ামী লীগ ক্ষমতায় যেত। তাহলে আপনার মা ভুল করছে। ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার শাহরিয়ার কবির। ডাক্তার আব্দুল নূর তুষার, যেখানে সরকারের তরফ থেকে জুলাই সনদ বাস্তবায়নের আশ্বাস দেওয়া হচ্ছে, তারপরেও জুলাই সনদকে কেন্দ্র করে বিরোধী দল কেন এত হার্ড লাইনে? এটি কি আসলে স্বার্থের দ্বন্দ্ব? না, ঠিক স্বার্থের দ্বন্দ্ব না। আসলে জুলাই সনদ সরকারি দলের ক্ষমতাকে অনেক কমিয়ে আনার একটা ব্যাপার রয়েছে। ফলে বিরোধী দল ভাবছে যে জুলাই সনদ যদি পুরোপুরি বাস্তবায়িত করা যায়, তাহলে সরকারি দলের ক্ষমতা অনেক কমে আসবে এবং সেই ক্ষমতাটা কমে আসলে বা সরকারের ক্ষমতা অনেকখানি কমে আসবে, একটা ব্যালেন্স তৈরি হবে।
এবং প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার এক ধরনের চেঞ্জ হবে। তো সেসব কারণে বিরোধী দল এই চাপটা দিচ্ছে, কারণ বিরোধী দল তো দলীয়ভাবে সংসদে দুর্বল অবস্থানে আছে, কম আসন পেয়েছে, রাজনৈতিকভাবেও তারা একটা 2/3 ভোট যারা জিতেছে, 2/3 আসন যারা জিতেছে তাদের কাছ থেকে চাপে আছে। সেই জন্য বিরোধী দল এই চাপটা বেশি করে দিচ্ছে, তাতে করে তারা আরেকটু স্পেস পাবে রাজনীতিতে, এই জন্য চাইছে বেশি। এটা ঠিক স্বার্থ না, এটা একটা রাজনৈতিক পদক্ষেপ এবং সেই সাথে কিছু কিছু সংস্কার তো আছে যেটা প্রয়োজন।